সিকোয়েন্সিয়ালস আমরা দেখেছি, একদম প্রথমে আমরা দেখেছি কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, দেখেছি কি বেসিক ডেটা টাইপ কি কি আছে, তাদের মধ্যে কত ভ্যালু স্টোর করা যায়, সেখানে কি ধরনের ভ্যালু স্টোর করা যায়, এগুলো আমরা ডেটা টাইপের ভেতর দেখেছি। নেক্সট অপারেটরস গুলো দেখেছি, অপারেটরস দেখেছি কিভাবে এক্সপ্রেশন গুলো তৈরি করে সেগুলো দেখেছি। নেক্সট তারপরে আমরা দেখেছি ইনপুট ফর্মও দেখেছি, আমরা আরো আরো ফরম্যাটেড ওয়েতে কিভাবে আমরা ভালোভাবে করতে পারি, প্রিন্ট আউটপুট গুলো দেখাতে পারি, সেগুলোও দেখেছি। নেক্সট তারপরে আমরা প্রোগ্রাম লেখা শুরু করেছি, এবং প্রোগ্রাম আমরা সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট দিয়ে, একদম প্রথমে যেগুলো সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট, সেই সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট দিয়ে আমরা প্রোগ্রাম লিখেছি। নেক্সট এবার আমরা যেটা দেখবো আজকে সেটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট বা ব্রাঞ্চিং স্টেটমেন্ট। স্যার সি প্রোগ্রামটাকে স্যার সেভ করে রাখা যায় না? হ্যাঁ, সেভ করে তো রাখবে, এবং ডট সি নামে সেভ করবে, সিপিপি তে সেভ করবে না, ডট সি দিয়ে সেভ করবে। এখনকার যে কম্পাইলার গুলো আছে সেগুলোতে সি 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 প্লাস প্লাস সবই একসাথে হয় বলে ডট সি বা ডট সিপিপি যে কোনোটাতে সেভ করলে হয়ে যায়, বা ডিফল্ট ডট সিপিপি এসে যায়। তোমরা সবসময় সেভ করবে ডট সি দিয়ে। হ্যাঁ স্যার, প্র্যাকটিক্যাল ক্লাসে তো স্যার দেখালেন যে সেভ করতে হয় কিভাবে। এবং কিন্তু স্যার মোবাইলে স্যার ওটা শো হচ্ছে না দ্বিতীয়বার। না, সেটা হতে পারে যেহেতু তুমি অনলাইন কম্পাইলারে করছো সেই জন্য এটা হতে পারে। না স্যার, অফলাইন কম্পাইলার, অফলাইন কম্পাইলারে তো অবশ্যই হবে, সেভ করেই তো কাজ পরে বলছে যে ইউ হ্যাভ নট অ্যাপস টু ভ্যালিড অ্যাপস টু ভিউ দিস টাইপ ফাইল। না, ওটা হচ্ছে তোমাকে ওইটা দিয়েই খুলতে হবে। চেক কর, দেখো এখান থেকে হয়ে যাবে অটোমেটিক। তুমি ওই অ্যাপটা ওপেন করে তারপরে ফাইলটা ওপেন করবে। তুমি ডাইরেক্টলি ফাইলটাতে ডাবল ক্লিক করলে বা ট্যাপ করলে পারে ও তখন ওয়ার্ড ফাইল হিসেবে খুলতে চাইছে বা টেক্সট ফাইল হিসেবে খুলতে চাইছে, তখন সেই জন্য ডট সি ফরম্যাটটা ও সাপোর্ট করাতে পারছে না তোমার মোবাইল। তুমি যেটা করবে, আমি ওপেন অ্যানাদার অ্যাপ করেও দেখেছি স্যার, হচ্ছে না, ওই অ্যাপটা অপশন আসছে না। ওই অ্যাপটা অপশন যদি না আসে, ও তো বুঝতে পারছে না যে এটা কোন অ্যাপ দিয়ে করতে হবে। তুমি যেটা করবে, যে অ্যাপ দিয়ে তুমি যে কম্পাইলারটা তোমার কাছে আছে, যে অ্যাপটা আছে সেই অ্যাপটা প্রথমে ওপেন করবে। ওর মধ্যে দেখবে ওপেন অপশন পাবে, ফাইল ওপেন অপশন পাবে, ফাইলের মধ্যে ওপেন অপশন পাবে। সেই ফাইল ওপেন করলে পারে দেখবে ওই লিস্টের মধ্যে তোমার ওই ফাইলটা আছে। তখন সেখানে বা ব্রাউজ করে অন্য জায়গা থেকে নিয়ে আসতে হতে পারে, কোথায় সেভ করেছো তার উপর ডিপেন্ড করছে। তখন সেইখান থেকে তুমি ওটাকে শো করতে পারবে। বুঝতে পেরেছো? ওকে স্যার। দরকার হলে আমাকে নেক্সট দিন দেখিও, যে মোবাইল থেকে এটা করেছো সেই মোবাইল থেকে অন হয়ে দেখিও, তাহলে আমি বলে দিতে পারবো। হ্যাঁ, অবশ্যই সেভ থাকবে, আগে সেভ করবে। সবসময় ফাইল সেভ করে কাজ করবে, আগে সেভ করবে তারপর কম্পাইল করবে। কম্পাইল করে তারপরে তোমরা নিশ্চয়ই স্যার দেখিয়েছেন যে কম্পাইল করা, অবজেক্ট ফাইল তৈরি করা, লিঙ্কিং করা, এগুলো স্যার দেখিয়েছেন, তাই তো? আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। আরেকবার স্যার দেখিয়ে দিলে ভালো হতো। ঠিক আছে, ওকে। দেখো, দেখা যাচ্ছে এটা হচ্ছে স্টেপস অফ কম্পাইলেশন এন্ড এক্সিকিউশন। কি হয়, জিনিসটা কি হয়, ফার্স্ট এগুলো তোমাদের তোমরা যে অ্যাপ দিয়ে করবে এখানে হয়তো শর্টকাট থাকবে, একবারে তোমরা কাজটা করে ফেলতে পারবে। আমি প্রসেস স্টেপস গুলো ভেতরে ইন্টারনালি কি হয় সেটা আমরা বলছি। ফার্স্ট তুমি যে সোর্স কোডটা আছে সেটাকে সেভ করলে, ডট সি ফাইল হিসেবে সেভ করছো। এইবার যখন তুমি এটা কম্পাইল করতে যাবে, ফার্স্ট প্রিপ্রসেসর যতগুলো প্রিপ্রসেসর আছে সেই প্রিপ্রসেসর এবং প্রিপ্রসেসর গুলোকে আমরা এখন আপাতত একটাই প্রিপ্রসেসর ইউজ করেছি, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড। হ্যাশ স্টেটমেন্ট দিয়ে যেগুলো থাকে সেগুলো হচ্ছে প্রিপ্রসেসর বলা হয়। তো সেই প্রিপ্রসেসর গুলো দেখবে যে প্রোগ্রামের মধ্যে যেগুলো যে প্রিপ্রসেসর স্টেটমেন্ট আছে বা প্রিপ্রসেসর ডিরেক্টিভস আছে সেইগুলোকে নেবে, এবং তার সঙ্গে যে এই যে হ্যাশ ইনক্লুডটা কি করছে, কিছু হেডার ফাইলসকে আমাদেরকে ইনক্লুড করছে। তাহলে সেই হেডার ফাইলস গুলো আমাদের যেখানে আছে, হার্ড ডিস্কের মধ্যে যেখানে আছে, সেখান থেকে হেডার ফাইলস গুলোকে তুলে নেবে। এই হেডার ফাইলস গুলোকে নিয়ে আমাদের সোর্স কোডের সঙ্গে অ্যাড করবে।
এবার সোর্স কোডের সঙ্গে অ্যাড করলে আমরা এবার নেক্সট কি পাচ্ছি দেখো, এক্সপান্ডেড সোর্স কোড। অরিজিনাল সোর্স কোড আসলো, তার সঙ্গে প্রিপ্রসেসর আর হেডার ফাইলস অ্যাড হয়ে যেটা হলো এক্সপান্ডেড সোর্স কোড। তোমরা নিজেরা দেখতে পাবে যদি হ্যাশ ইনক্লুড স্টেটমেন্টটা অফ করে কম্পাইল করো তাহলে দেখবে 60-65 লাইন কি 25-30 লাইন, এখন ছোট প্রোগ্রাম আছে 25-30 লাইন, 25-30 বাইটস কম্পাইল এরকম দেবে। আর মানে যতগুলো ক্যারেক্টার টাইপ করেছো তত বাইট আর কি বেসিক্যালি। কিন্তু যখনই তুমি হেডার ফাইলকে ইনক্লুড করে হ্যাশ ইনক্লুড str.h হ্যাশ ইনক্লুড conner.h এগুলো ইউজ করে যখন কাজটা করবে তখন দেখবে তোমার 1000 এত বাইট কি 2000 এত বাইট কম্পাইল দেখাবে। তাহলে এক্সট্রা বাইটটা কোথা থেকে আসলো? এক্সট্রা বাইটটা আসলো হেডার ফাইলস গুলো ইনক্লুডেড হওয়ার জন্য। তো এইগুলো এই পর্যন্ত হচ্ছে প্রি প্রসেসরের কাজ। এরপরে অ্যাকচুয়ালি কম্পাইলার কাজ শুরু করছে। নেক্সট এই যে এক্সপান্ডেড সোর্স কোডটা এটার উপরে কম্পাইলার কাজ করলো। কম্পাইলার কি চেক করবে? ইজ দেয়ার এনি সিনট্যাকটিক্যাল এরর? ইজ দেয়ার এনি সিনট্যাকটিক্যাল এরর? শুধু সিনট্যাকটিক্যাল এরর চেক করবে যে সিনট্যাক্সটা ঠিক আছে কিনা। যদি কোনো সিনট্যাকটিক্যাল এরর থাকে তাহলে পারে ও সেই এরর গুলোকে শো করবে, করে আবার ব্যাক করে যাবে। দিয়া আবার তুমি কি করবে? সেই এরর গুলো কারেক্ট করে নতুন করে ডিবাগিং করে আবার নতুন করে কম্পাইল করবে, এবং নতুন করে কম্পাইল করলে আবার এই প্রিপ্রসেসর হেডার ফাইলস গুলো ওর সঙ্গে অরিজিনাল ফাইলের সঙ্গে অ্যাড হয়ে আবার নতুন করে কম্পাইলার হবে। এইভাবে আমাদের একটা লুপিং প্রসেস চলতে থাকবে। যতক্ষণ না এরর গুলো ফ্রি হচ্ছে ততক্ষণ তোমাকে এই লুপে থাকতে হবে। যখন আর কোনো এরর থাকছে না, ইজ এনি এরর? নো। মানে যখন আর কোনো এরর থাকছে না, সিনট্যাকটিক্যালি সমস্ত প্রোগ্রামটা তুমি সিনট্যাকটিক্যালি কারেক্ট লিখতে পেরেছো, দেন কন্ট্রোলটা কোথায় চলে আসলো? নিচের দিকে। নিচের দিকে এসে কি তৈরি করবে? অবজেক্ট কোড। তুমি যদি একটা ধরো তুমি একটা প্রোগ্রাম লিখেছো sum.c, তাহলে এই sum.c টা সাকসেসফুলি কম্পাইলড হওয়ার পর তৈরি করবে sum.obj। এই ওবিজেটা হচ্ছে অবজেক্ট কোড বা অবজেক্ট ফাইল। এই অবজেক্ট ফাইলটার সঙ্গে যদি আদার্স কোনো অবজেক্ট ফাইল অ্যাড হওয়ার থাকে, পরবর্তীকালে যখন মাল্টিপল ফাইল নিয়ে আমরা কাজ করবো দেখবো তখন সেখন আদার অবজেক্ট কোড ঢুকবে। আপাতত এখানে ঢুকবে না। এখানে এর সঙ্গে অবজেক্ট কোডের সাথে কি হবে? লিঙ্কিং হবে। লিঙ্কিংটা হবে কার? সিস্টেম লাইব্রেরি। সিস্টেমের যে লাইব্রেরি, আমরা যে লাইব্রেরি গুলোকে নিয়ে কাজ করব সেই লাইব্রেরি গুলো এখানে অ্যাড হবে। অ্যাড হয়ে তার সঙ্গে এই কাজটা কে করবে? লিঙ্কার এগুলোকে লিঙ্ক করবে। লিঙ্ক করে ফাইনালি তৈরি করবে এক্সিকিউটেবল ফাইল, দ্যাট ইজ .exe। তার মানে প্রথমে sum.c থেকে তৈরি হবে, আফটার কম্পাইলেশন তৈরি হবে sum.obj। sum.obj এর সঙ্গে লিঙ্কিং হবে, লিঙ্কার লিঙ্ক করবে এই যে সমস্ত মডিউল গুলোকে লিঙ্ক করবে। লিঙ্ক করার পরে যে ফাইলটা তৈরি করবে সেটা হচ্ছে sum.exe। এই exe-টা হচ্ছে এক্সিকিউটেবল ফাইল। এইটা তুমি এক্সিকিউট করতে পারবে, মানে এক্সিকিউট করবে, রান করবে, এবং রান করলে পারে তখন তুমি প্রোগ্রামটা চলবে, প্রোগ্রামে যা যা ইনপুট দেওয়ার দেবে, রেজাল্ট পাওয়ার পাবে। ওকে, বোঝা গেল? ক্লিয়ার স্টেপস গুলো? তাহলে কি কি ফাইল তৈরি হয়? প্রথমে sum.c থেকে sum.obj, sum.obj থেকে sum.exe। এখানে আরেকটা ফাইলও তুমি পেতে পারো বারবার সেভ করলে, কারেক্ট করলে, সেটা হচ্ছে sum.bat। sum.back-টা কি করবে? বিএকে ব্যাক মানে হচ্ছে ওটা ব্যাকআপ ফাইল তৈরি করে, কিছুই না। এই sum.c এর একটা ব্যাকআপ ভার্সন, মানে পুরোনো ভার্সনটা রেখে দেয়, আবার তুমি যেটা মডিফাই করলে সেটা .c তে সেভ হবে, আর পুরোনোটা sum.back এ সেভ হবে। অ্যাডভান্টেজ হচ্ছে কোনো কারণে sum.c টা যদি করাপ্টেড হয়ে যায় তখন এই ব্যাক ফাইলটা থেকে তুমি .c ফাইলটাকে আবার রিটার্ন করতে পারবে। তো এইগুলো হচ্ছে সি প্রোগ্রামিং এর কম্পাইলেশন স্টেপ। ভেতরে ইন্টারনালি কি কাজ হয় সেটা এখান থেকে দেখানো হলো। ওকে, আচ্ছা, বোঝা গেছে? বলো এই পোর্শনে কোনো বক্তব্য থাকলে বলো। ওকে, আমরা একটুখানি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে আমরা আবার ক্লাস শুরু করছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কম্পাইলেশনটা একটু দেখে নিলাম। নেক্সট হচ্ছে এবার আমরা যেটা স্টার্ট করব সেটা অলরেডি স্টার্ট করেছিলাম, ব্রাঞ্চিং স্টেটমেন্ট, সেটা এবার আমরা দেখব। স্যার অ্যাপসটা এই মোবাইলে স্যার ডাউনলোড করেছি, দেখবেন?
করো। হ্যাঁ, ওপেন করো। রমেশ, শেয়ার হয়নি। স্যার এটা এটা হ্যাঁ, এটা এডিটর তো। এবার হ্যাঁ স্যার। এখানে এখানে দেখো একটা কোথাও ওপেন অপশন আছে, ওইটা না, হ্যাঁ, ওইটা ওপেন করো। স্যার এখানে থ্রি ডটে ক্লিক করবো কি? হ্যাঁ দেখো, থ্রি ডটে করো। এই যে ফাইল আছে, ফাইলে যাও। নিউ, রিনেম, ডিলিট। ও আচ্ছা, রিনেম। আচ্ছা, তুমি এটা কি, আচ্ছা দেখি, অফ করো। অফ করো মানে এই মেনুটাকে অফ করো আর কি। দেখি আরেকবার। আরেকবার থ্রি ডটে ক্লিক করো। তাহলে তোমাকে এখানে সেভ তো হচ্ছেই অবশ্যই, কিন্তু ওপেন করতে দিচ্ছে না। হ্যাঁ স্যার, ফাইল ম্যানেজারে সেভ হচ্ছে, আমি দেখেছি। হ্যাঁ, ফাইল ম্যানেজারে সেভ হচ্ছে কিন্তু ওখানে তো স্যার ওই প্রবলেমটা হচ্ছে যেটা বললাম আগে, অ্যাজ এ যে টেক্সট করো। ফাইল ম্যানেজারে যাও, ফাইল ম্যানেজারে যাও, এটা বন্ধ করে ফাইল ম্যানেজারে যাও, যেখানে এটা সেভ হচ্ছে দেখো। স্যার এখানে তো কিছু সেভ নেই, প্রথমে স্যার সেভ করি। হ্যাঁ, সেভ করো। জাস্ট এখানে একটা কিছু লিখো। স্যার এটা কপি করা ছিল, এটা লিখলাম। দাঁড়াও দাঁড়াও, এখানে কি হচ্ছে? এখানে সি প্রোগ্রাম ডট এইচ হয়ে গেছে। সি প্রোগ্রাম ডট এইচ হবে না, সি প্রোগ্রাম ডট সি করতে হবে। তুমি যে প্রোগ্রামটা নিয়ে কাজ করছো, সি প্রোগ্রাম আন্ডারস্কোর সি প্রোগ্রাম ডট এইচ হয়ে আছে, দেখো, দেখতে পাচ্ছ? এটাকে হ্যাঁ রিনেম স্যার। করো, এটাকে রিনেম করো। ফাইলে যাও, রিনেমে যাও, দেখো, সি আন্ডারস্কোর প্রোগ্রাম ডট সি। এবার ওকে করো। এবার ঠিক হচ্ছে। হ্যাঁ স্যার, এবার স্যার সেভ করবো। আচ্ছা, সে তো সেভ হয়ে গেল। এখানে এই যে এই মাছ, এই চিহ্নটা যে সেভ চিহ্ন আছে, এটা দিয়ে সেভ করতে পারবে। স্যার এই ফার্স্ট যে এটা বক্সের মধ্যে। ওকে স্যার। হ্যাঁ, হ্যাঁ, সেভ হয়েছে তো। এবারে তুমি ফাইল ম্যানেজারে যাও। এটা স্যার উপরেরটা। হ্যাঁ, উপরেরটা। এবার এইটাকে
ওপেন উইথ দেখি কি কি পর আছে, একটা একটা করে দেখাও। ওপেন উইথ চেঞ্জ করো। স্যার আর আসছে না। আর আসছে না। ওপেন উইথ আদার অ্যাপ কোথায় আছে? না, তাহলে তোমার এটাই এখানে স্যার শো হচ্ছে। এটা তাহলে আর কি, তাহলে এখান থেকে তুমি ওপেন করতে পারবে না, তোমার এখানে অপশন আসছে না। ঠিক আছে, একটা ইয়েটা করো, আরেকবার ওপেন করো, আবার আরেকবার ওপেন করো cprogram.c, এটাকে আবার সিলেক্ট করে ওপেন করো। এই ফাইলস বাই গুগল করো তো দেখি। না, হবে না, হবে না তোমার, তাহলে এখান থেকে করতে পারবে না। স্যার অ্যান্ড্রয়েডের জন্য আর কোনো ভালো অ্যাপস নেই সি প্রোগ্রামের জন্য? তুমি এটা কি দিয়ে করেছো, কোনটা দিয়ে করেছো? এটা স্যার আর তুমি আরেকটা কাজ করো। সিপিপি ড্রয়েড। আরে অ্যান্ড্রয়েডের জন্য আরেকটা অ্যাপ আছে কোডিং সি বলে, ওই অ্যাপটা করবে অ্যান্ড্রয়েডের জন্য, ওই অ্যাপটা খুব ভালো। তুমি আরেকটা কাজ করো, বাইরে যাও, একদম মেন স্ক্রিনে যাও। মেন স্ক্রিনে যে একদম প্রথমে দেখলাম নোটস বা নোটপ্যাড বোধহয় আছে, নোটপ্যাড আছে দেখলাম বোধহয়, আছে তোমার নোটপ্যাড? হ্যাঁ স্যার নোট, হ্যাঁ স্যার। নোটসটা দেখি ওপেন করো, নোটস পাবে, এটা নোটপ্যাড না, এটা শুধু নোটস ওপেন হবে না মানে, এখানে পাবে না, এটাতে পাবে না, হবে না, সেটা শুধু নোটস। যদি নোটপ্যাড থাকতো তাহলেও হতো। এটা হবে, ঠিক আছে, তুমি স্যার অফ করে দিব কি? অফ করে দাও, অফ করে দাও। তুই কোডিং সি বলে অ্যাপটা নাবি নে, ওটাতে হবে। কোডিং সি? হ্যাঁ, প্লে স্টোরে গিয়ে খোঁজ পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা আবার স্টার্ট করছি। আর কারোর কোনো বক্তব্য নেই তো? ওকে, আচ্ছা, ফার্স্ট দেখো, আমরা যেটা ডিসকাস করছি, ফার্স্ট হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট কোনগুলোকে বলে? আমরা ফার্স্ট দেখেছি সিকোয়েন্সিয়াল স্টেটমেন্ট, যেখানে পরপর যে অর্ডারে স্টেটমেন্টস গুলো লেখা হয়েছে, প্রোগ্রাম এক্সিকিউশনের অর্ডারটাও ঠিক সেম, ঠিক পরপর, যে পরপর একটা ফার্স্ট স্টেটমেন্ট এক্সিকিউট হয়েছে ফার্স্ট, দেন সেকেন্ড স্টেটমেন্ট এক্সিকিউটেড হয়েছে, নেক্সট থার্ড স্টেটমেন্ট এক্সিকিউটেড হয়েছে, এন্ড সো অন। তার মানে আমরা যে অর্ডারে লিখছি সেই অর্ডারেই প্রোগ্রামটা এক্সিকিউটেড হচ্ছে। এবারে আমরা দেখব কিছু স্টেটমেন্ট, এবার কিছু স্টেটমেন্ট আছে দেখব যারা কিন্তু এই অর্ডারটাকে চেঞ্জ করে অন্যভাবে এটাকে এক্সিকিউটেড করাতে পারে। যে স্টেটমেন্ট গুলো এই অর্ডার অফ এক্সিকিউশনটাকে কন্ট্রোল করে সেইগুলোকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। আমরা দু রকমের কন্ট্রোল স্টেটমেন্ট সি তে দেখবো, ওয়ান ইজ ব্রাঞ্চিং স্টেটমেন্ট এন্ড অ্যানাদার ইজ লুপিং স্টেটমেন্ট বা লুপ স্টেটমেন্ট বা আইটারেটিভ স্টেটমেন্ট। তো ফার্স্ট যেটা দেখবো ব্রাঞ্চিং স্টেটমেন্ট। ব্রাঞ্চিং স্টেটমেন্টের ক্ষেত্রে, ব্রাঞ্চিং স্টেটমেন্টটাকে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টও বলি। ব্রাঞ্চিং স্টেটমেন্টের ক্ষেত্রে কি হয়, সেট অফ ব্লকের মধ্যে পার্টিকুলার কোন ব্লকটা এক্সিকিউটেড হবে সেইটা ডিসাইড করে ব্রাঞ্চিং স্টেটমেন্ট। একটা 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 জায়গা থেকে কন্ট্রোলটা এক বা একাধিক ব্রাঞ্চে চলে যেতে পারে কন্ট্রোলটা, এবং এট এ টাইম এতগুলো ব্রাঞ্চের মধ্যে জাস্ট একটা ব্রাঞ্চই এক্সিকিউটেড হবে। ডিফল্ট তোমরা বেসিক্যালি দুটো ব্রাঞ্চ হওয়া দেখেছো, আমরা এরপরে মাল্টিপল আরো বেশি মাল্টিপল ব্রাঞ্চিং স্টেটমেন্টও আমরা দেখবো, সবই ব্রাঞ্চিং স্টেটমেন্টের আন্ডারে। তো ব্রাঞ্চিং স্টেটমেন্টের আন্ডারে আমরা ফার্স্ট যেটা দেখবো সেটা হচ্ছে ইফ স্টেটমেন্ট। ইফ স্টেটমেন্টেরও তিনটে ফর্ম আমরা অলরেডি ফ্লোচার্টে দেখেছি। যে ফার্স্ট হচ্ছে ফার্স্ট ফর্মটা কি দেখেছিলাম, একটা কন্ডিশনটা ট্রু হলে একটা কাজ হবে, ফলস হলে সেই কাজটা হবে না, এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। সেকেন্ড ফর্মটা কি হচ্ছে, কন্ডিশনটা ট্রু হলে একটা টাস্ক হবে, ফলস হলে আর একটা টাস্ক হবে, আইদার এই ব্রাঞ্চটা কাজ করবে অথবা নেক্সট ব্রাঞ্চটা কাজ করবে। এটা হচ্ছে ইফের সেকেন্ড ফর্ম। আর
ইফ এর আর কন্ডিশন আর থার্ড ফর্ম কোনটা, যেখানে আমরা দেখেছিলাম নেস্টেড কন্ডিশনাল ফ্লোচার্ট, যেখানে একটা কন্ডিশন ট্রু হওয়ার পর আবার এক বা একাধিক কন্ডিশন ট্রু বা ফলস হতে পারে। তো এই সবকটা জিনিসে আমরা ইফ স্টেটমেন্টের মধ্যে দেখতে পাবো। এবং যেহেতু ইফটা হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, সেখানে আবার আরেকবার বলে দিচ্ছি, সিতে যে কোনো নন জিরো ভ্যালু ইজ ট্রিটেড অ্যাজ ট্রু আর জিরো ইজ ট্রিটেড অ্যাজ ফলস। সুতরাং জিরো মানে ফলস বোঝাবে, আর যে কোনো নন জিরো ভ্যালু জেনারেলি ক্যালকুলেট করলে 1 হয়, আর মানে যখন কোনো কন্ডিশন ট্রু না ফলস বোঝাবে, যখন যদি কোনো একটা কন্ডিশন ফলস বোঝায় তাহলে 0 রিটার্ন করবে, যদি কন্ডিশন ট্রু বোঝায় তাহলে 1 রিটার্ন করবে। কিন্তু এমনিতে যে কোনো ভ্যালু ট্রু বা ফলস হলেই, যে কোনো ভ্যালু নন জিরো হলেই সেটাকে কি হিসেবে ট্রিট করবে, ট্রু হিসেবে ট্রিট করবে। ওকে, আচ্ছা নেক্সট তাহলে এবার আমরা আসছি সিনট্যাক্সে। ফার্স্ট ইফ এর সিম্পলেস্ট ফর্ম যেটা দেখছি সেটা হচ্ছে ইফ উইদিন ব্র্যাকেট এক্সপ্রেশন। এখানে তুমি যে কোনো কিছু সিঙ্গেল ভ্যালুস, একটা সিঙ্গেল ভেরিয়েবল, একটা এক্সপ্রেশন বা একটা ওকে, আবার স্টার্ট করা যাক। তাহলে আমরা ইফ এর ফার্স্ট সিনট্যাক্স দেখছি, ইফ উইদিন ব্র্যাকেট, অবশ্যই লিখতে হবে উইদিন ব্র্যাকেট একটা এক্সপ্রেশন। এখানে ভেরিয়েবল থাকতে পারে, যে কোনো স্টেট, যে কোনো এক্সপ্রেশন থাকতে পারে। মেনলি কি থাকবে এখানে, মেনলি যেটা থাকবে সেটা হচ্ছে একটা কন্ডিশন। আমরা ইফ এর ডিসিশন বক্সের ভেতরে যে কন্ডিশনটা লিখতাম ফ্লোচার্টে, এখানে সেই এক্সপ্রেশনটা এখানে লিখবো। পাশে দেখো একটা আমরা ফ্লোচার্ট আঁকা আছে, আমরা দেখেছি যে একটা কন্ডিশন, ফার্স্ট একটা কন্ডিশন চেক করা হলো, কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই যে ব্লকটা এক্সিকিউটেড হবে, যদি ফলস হয় তাহলে কিছুই হবে না, কন্ট্রোলটা সেক্ষেত্রে এদিক থেকে এদিকে চলে আসলো, আলটিমেট এখানটায় মিট করে নেক্সট এটা হবে। তার মানে আলটিমেট ফলস হলে কিছু হবে না, কোনো কিছু করার নেই, শুধু ট্রু হলে আমরা একটা কন্ডিশন এক্সিকিউট করব। এই ধরনের যে সিচুয়েশনটা সেটা আমরা এরকম ভাবে লিখতে পারি, ইফ এক্সপ্রেশন দেন উইদিন কার্লিং বেস স্টেটমেন্ট অর স্টেটমেন্টস। যদি সিঙ্গেল স্টেটমেন্ট ইউজ করো তাহলে পারে ব্র্যাকেট না দিলেও চলবে, ব্র্যাকেট ইজ দেন অপশনাল, বাট ইফ দেয়ার ইজ মাল্টিপল স্টেটমেন্ট দেন ব্র্যাকেট ইজ ম্যান্ডেটরি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সিতে যে কোনো জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি বলেছি, এর আগের দিনই বলেছি, কি হয় একটা ব্লক তৈরি করি। মেন ফাংশনটার ভেতরে আমরা সেকেন্ড পুরো প্রোগ্রামটা লিখি, সেখানে ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট থাকে, তো সেইটাকে কি বলা হয়, মেন ফাংশন ব্লক। আর এখানে ইফ স্টেটমেন্টের মধ্যে যে ব্লকটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অবভিয়াসলি ইফ স্টেটমেন্ট ব্লক। তাহলে ইফ কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলেই এই ব্রেসের মধ্যে যে স্টেটমেন্ট বা স্টেটমেন্টস গুলো থাকবে সেগুলো এক্সিকিউটেড হবে, যদি না থাকে, যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এই স্টেটমেন্টটা এক্সিকিউটেড হবে না, কিন্তু এর পরে যে স্টেটমেন্ট গুলো থাকবে সেগুলো কমন স্টেটমেন্ট, গুলো আউট অফ স্কোপ অফ ইফ, সেগুলো অবশ্যই এক্সিকিউটেড হবে। তো এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্ট। আমরা একটা এক্সাম্পল দেখি তাহলে আরো ভালো বোঝা যাবে। আমরা এই প্রবলেমটারও ফ্লোচার্ট করেছিলাম। কি বলা আছে, in a shop a discount of 10% on purchase amount is given only if purchase amount exceeds 5,000 by net payable amount। তার মানে কি বলা হয়েছে, যদি পারচেজ অ্যামাউন্টটা 5,000 টাকা ক্রস করে তাহলেই 10% ডিসকাউন্ট পাবে, নতুবা কোনো ডিসকাউন্ট পাবে না। আমাকে নেট পেয়েবল অ্যামাউন্টটা বার করতে বলা হয়েছে, এবং নেট পেয়েবল অ্যামাউন্ট কিভাবে বার হবে, পারচেজ অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট। তাহলে এই ক্ষেত্রে ইনপুট আমার কি, পারচেজ অ্যামাউন্ট। তাহলে সব আমরা ইনপুট নেব পারচেজ অ্যামাউন্ট, আর ডিসকাউন্টটা ক্যালকুলেট করব। আমরা একদম প্রথমে কি করে রেখেছি দেখো, একদম প্রথমে আমরা প্রোগ্রামটা একটু দেখি এখানে। তাহলে আমরা পারচেজ অ্যামাউন্টটা ইন্টিজার নিয়েছি, ডিসকাউন্ট এবং নেট পে যেহেতু 10%, সেই জন্য 10% মানে 10/100, দ্যাট ইজ 0.1 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে সেই জন্য সেক্ষেত্রে ফ্র্যাকশন আসতেই পারে, তাই জন্য ডিসকাউন্টটাকে ফ্লোট রাখা হচ্ছে এবং একই কারণে নেট পেটাকেও ফ্লোট রাখা হয়েছে। এরপর আমরা কি করেছি, পারচেজ অ্যামাউন্টটাকে ইনপুট নিয়ে নিয়েছি, কারণ ক্যালকুলেশনটা ডিপেন্ড করছে পারচেজ অ্যামাউন্টের উপর, যেন পারচেজ অ্যামাউন্টটা ইনপুট নেওয়া হয়েছে। এবার কি দেখছি আমরা, ইফ পারচেজ অ্যামাউন্ট গ্রেটার দ্যান 5,000, বলা হচ্ছে যদি পারচেজ অ্যামাউন্টটা 5,000 ক্রস করে, এক্সিডস ₹5,000, তাহলে 5,000 টাকা যদি ক্রস করে তাহলেই ডিসকাউন্টটা দেওয়া হবে। তাহলে সেক্ষেত্রে ডিসকাউন্টটা ক্যালকুলেট করা হচ্ছে কিভাবে, ডিসকাউন্ট ইকুয়ালস টু পারচেজ অ্যামাউন্ট ইনটু 0.1। তাহলে এটা ক্যালকুলেট করলে একটা ডিসকাউন্ট তৈরি হয়ে গেল। যত টাকা ধরো কেউ 6,000 টাকা পারচেস করেছে, তাহলে 6,000 ইনটু 0.1, তাহলে কত টাকা ডিসকাউন্টের মধ্যে স্টোর হলো,
600 টাকা। এবার নেট পে ক্যালকুলেট হলো পারচেজ অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট, দ্যাট ইজ 6000 মাইনাস 600, তাহলে তাকে কত টাকা পে করতে হবে? 5400। রমেশ দেখো কিভাবে লেখা হচ্ছে, %.2f, এইভাবে তোমাকে লিখতে হবে। তাহলে তাহলে 5400.00 এটা আমরা আউটপুট পাবো। ক্লিয়ার? যদি যদি কারো ডিসকাউন্ট ইকুয়াল টু 0 কেন বুঝলাম না। হ্যাঁ, ডিসকাউন্ট ইকুয়ালস টু 0 কেন করেছি, যদি দেখো কন্ডিশনটা যদি ফলস, যদি কেউ ধরো সে 3000 টাকা কেউ পারচেস করেছে, তাহলে কন্ডিশনটা ট্রু না ফলস? ফলস। তাহলে সেক্ষেত্রে ডিসকাউন্টটা ক্যালকুলেটেড হবে না। কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এটা তো, এই ডিসকাউন্ট স্টেটমেন্টটা তো ইফের আন্ডারে, ইফ কন্ডিশনটা ট্রু হলে তবে এক্সিকিউট করবে, ঠিক আছে? ফলস হলে এক্সিকিউট করবে না। তাহলে পারচেজ অ্যামাউন্ট মাইনাস ডিসকাউন্ট, তাহলে ডিসকাউন্টের মধ্যে কি থাকবে? গার্বেজ ভ্যালু। সেই জন্য কি করা হয়েছে? ডিসকাউন্ট ইকুয়ালস টু 0 করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে পারচেজ অ্যামাউন্ট মাইনাস 0, তাহলে পারচেজ অ্যামাউন্টটাই থাকলো নেট পেয়েবল অ্যামাউন্টের। বোঝা গেল? হ্যাঁ স্যার। এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্টের মানে সিম্পলেস্ট ফর্ম। শুধু ট্রু হলে পরে একটা কাজ হবে, না হলে না। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যেটা আমরা বেশিরভাগ সময় ব্যবহার করি, সেটা হচ্ছে কি, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে একটা টাক, না হলে পরে আরেকটা টাক। আমরা ফ্লো চার্টে এই ছবিটা আমরা বারবার দেখেছি। একটা কন্ডিশন টেস্ট হলো, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এখানে একটা সেট অফ স্টেটমেন্ট থাকছে, সেগুলো এক্সিকিউটেড হচ্ছে। যদি ফলস হয় তাহলে এই দিকে আর একটা সেট অফ স্টেটমেন্ট এক্সিকিউটেড হচ্ছে। মানে আইদার এই সেটটা অথবা এই সেটটা এক্সিকিউটেড হচ্ছে, হয়ে কন্ট্রোলটা এদিক দিয়ে আসুক বা এদিক দিয়ে আসুক। নেক্সট এরপরে যেগুলো কমন স্টেটমেন্ট আছে সেটা এক্সিকিউটেড হবে। ফার্স্ট কন্ডিশন টেস্টেড হচ্ছে, বেসড অন দ্য কন্ডিশন ইফ ইট ইজ ট্রু দেন ট্রু পার্টের স্টেটমেন্ট এক্সিকিউট হচ্ছে। যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে ফলস পার্টের স্টেটমেন্ট এক্সিকিউটেড হচ্ছে, হয়ে নেক্সট এরপরে যেগুলো কমন স্টেটমেন্ট সেগুলো এক্সিকিউটেড হবে। এক্ষেত্রেও তাই, ইফ এক্সপ্রেশন, যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে স্টেটমেন্ট বিটুইন ইফ অ্যান্ড এলস এক্সিকিউটেড হবে, এটা হচ্ছে ট্রু পার্ট, এই ব্লকটা এক্সিকিউটেড হবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে এলস পার্টটা এক্সিকিউটেড হবে। কি বললাম? ইফ দেন এক্সপ্রেশন। এক্সপ্রেশনের মধ্যে আমরা আগের মতো কি ইউজ করবো? কোন কন্ডিশনটা যখন যদি ট্রু হয় তাহলে কোন পার্টটা এক্সিকিউট হবে? এই পার্টটা, ইফ পার্টটা। ইফ আর এলস এর মধ্যে যে স্টেটমেন্টস গুলো আছে, যে ব্লকটা আছে, সেই ব্লকটা এক্সিকিউটেড হবে। যদি ফলস হয়, তাহলে কি হবে? এলস পার্টটা এক্সিকিউটেড হবে। আইদার ইফ অথবা এলস, আইদার এই ব্রাঞ্চটা অথবা এই পাশের ব্রাঞ্চটা, যে কোনো একটা এক্সিকিউটেড হবে, নট বোথ। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো এখানে বলে যে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম বিটুইন টু ইনপুটের নাম্বার, দুটো নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করতে বলা হয়েছে। তাহলে আমরা নাম1 আর নাম2 দুটো ভেরিয়েবল নিলাম। এখানে CLRSCR একটা ফাংশন ইউজ করা হয়েছে। এই ফাংশনটার কাজ হচ্ছে স্ক্রিন ক্লিয়ার করা। CLRSCR কি কাজ বললাম? ক্লিয়ার স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন, ক্লিয়ার স্ক্রিন। ওকে, নেক্সট এন্টার ফার্স্ট নাম্বার। একটা নাম্বার ইনপুট করলো, সেটা নাম1 এর মধ্যে স্টোর হলো, সেকেন্ড নাম্বারটা নাম2 এর মধ্যে স্টোর হলো। এবারে আমরা চেক করছি কন্ডিশন। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি কোড ব্লকে এই CLR SCR টা দিলে লিখতে চায় না। হ্যাঁ হ্যাঁ, লিখতে চায় না। ওখানে তোমরা ইউজ করতে পারো সিস্টেম ভেতরে CLS। ওকে স্যার, ঠিক আছে, সিস্টেম CLS এটা লিখতে পারো। সিস্টেম হচ্ছে একটা ফাংশন, সি প্রোগ্রামিং এর একটা ফাংশন, লাইব্রেরি ফাংশন, যেটার ভেতরে আমরা যে কোনো ডস কমান্ডকে এক্সিকিউট করাতে পারি। ওকে, ডসের যে কমান্ড গুলো আছে, ডস অপারেটিং সিস্টেমের যে কমান্ড গুলো আছে, অ্যাকচুয়ালি সি প্রোগ্রামটা যখন এক্সিকিউটেড হতো তখন তো ডস কমান্ডটা, ডস অপারেটিং সিস্টেমটা চলতো। তো সেই জন্য সেই ডস অপারেটিং সিস্টেমের কমান্ড গুলোকে এক্সিকিউট করার জন্য একটা ফাংশন দেওয়া আছে সিস্টেম। তো সেই সিস্টেম CLS লিখলে এটা কাজ করবে। ওকে, আর
এটা এতটা ইম্পর্টেন্ট কিছু নয়, যদি যদি মনে হয় ইউজ করছে না তুমি এটাকে স্কিপ করেও কাজ করতে পারো, কারণ এখানে পরপর পরপর নিচে নিচে আসবে। ওকে, তাহলে নেক্সট, তাহলে দুটো নাম্বার ইনপুট নিলে, এবার ইফ নাম ওয়ান গ্রেটার দ্যান নাম টু, যদি ফার্স্ট কন্ডিশনটা ট্রু হয় তাহলে কি হবে, তাহলে প্রিন্ট হবে এই পার্টটা এক্সিকিউটেড হবে। এখানে সিঙ্গেল স্টেটমেন্ট, তাই কোনো ব্র্যাকেট দেওয়া হয়নি। তাহলে ইফ পার্টে কন্ডিশনটা ট্রু হলে প্রিন্ট হবে ম্যাক্স ইকুয়ালস টু পার্সেন্ট ডি নাম ওয়ান, তার মানে ম্যাক্স ইকুয়ালস টু নাম ওয়ানটা প্রিন্ট হবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে নিচের পার্টটা এক্সিকিউটেড হবে, সেক্ষেত্রে কোনটা প্রিন্ট হবে, নাম টু। তাহলে বোঝা গেল আশা করি কিভাবে আমরা ইফ স্টেটমেন্ট লিখবো। ওকে, তাহলে এবার একটা তোমরা একটা ছোট্ট প্রোগ্রাম ঝট করে লিখে ফেলে তো দেখি। রাইট এ প্রোগ্রাম টু চেক whether an inputted number is odd or even. Write a program to check whether an inputted number is odd or even. কোশ্চেনটা লিখেছো সবাই? Write a program to check whether an inputted number is odd or even. স্যার হয়ে গেছে। ওকে ওকে, শো করো। স্যার হয়ে গেছে, শো করবো? একজন একজন করে শো করো, ওকে। হ্যান্ড রেজ করো, যাদের হয়ে গেছে হ্যান্ড রেজ করো, আমি দেখে নিচ্ছি। ওকে, দীপান্বিতা আগে শো করো। স্যার ভিডিও শেয়ার করছি। হ্যাঁ করো, যেভাবে পসিবল হয় করো। ওকে গুড, স্যার ঠিক আছে। এগুলো প্রিন্ট এর পিটা কিন্তু স্মল লেটারে হবে। হ্যাঁ ওকে ওকে স্যার। অফ করো। নেক্সট দীপ শো করো। স্যার শো হচ্ছে? শো হচ্ছে। হ্যাঁ তোমাকে তো পজিটিভ নেগেটিভ বলেনি দীপ। হ্যাঁ স্যার। কোশ্চেনটা কি ছিল? স্যার অড অ্যান্ড ইভেন। অড অ্যান্ড ইভেন, তুমি কি করেছো পজিটিভ নেগেটিভ, তাহলে কি করে হবে? ও আচ্ছা আচ্ছা। তুমি রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানির অর্ডার দিয়েছো, তোমাকে পান্তা ভাত দিয়ে গেল, তুমি নেবে? না স্যার। তবে ঠিক করো, অফ করে দাও। নেক্সট কে আছে? রিয়াঙ্কা। রিয়াঙ্কা শো করো। দীপান্বিতা লোয়ার হ্যান্ড করে দাও। রিয়াঙ্কা শো করো। রিয়াঙ্কা অ্যাম্পারস্যান্ডটা উল্টো হচ্ছে, তুমি ডান দিক থেকে বাঁ দিকে টানছো প্রথমে, এটা কিন্তু উল্টো হবে, বাঁ দিক থেকে ডান দিকে যাবে, গিয়ে তারপরে আসবে। আরেকবার শো করো স্ক্রিনটা। অ্যাম্পারস্যান্ডটা উল্টো হচ্ছে, ঠিক করে লিখবে। আচ্ছা, ইফ এর আই স্মল লেটারে হবে, সমস্ত কিছু স্মল লেটারে লিখতে হবে। ঠিক আছে, বাকি ঠিক আছে। এই দুটো জিনিস বললাম, ঠিক করে নেবে রিয়াঙ্কা। ওকে, নেক্সট রাজ শো করো।
এখানে ব্র্যাকেটের পরে সেমিকোলন হবে না। a% ইকুয়াল টু 0 ব্র্যাকেট, তারপরে সেমিকোলন হবে না। ওকে, ওকে স্যার, ওকে স্যার। বাকি ঠিক আছে। ওকে, দেবশ্রী শো করো। যাদের হয়ে যাচ্ছে লোয়ার হ্যান্ড করে দাও। দেবশ্রী শো করো। দেবশ্রী ভেরিয়েবল ডিক্লেয়ার কোথায় করলে? ওপরে হয়ে গেল তো। ওপরে না, ওপরে হলে গ্লোবাল ভেরিয়েবল হয়ে যায়, ওপরে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। লিখতে হবে মেনের মধ্যে। মেনের মধ্যে যা যা ভেরিয়েবল সেগুলো মেনের মধ্যে ডিক্লেয়ার করতে হবে। ওকে, শুনতে পাচ্ছ দেবশ্রী? রেসপন্স করবে তাহলে বুঝতে পারবো। আচ্ছা, a% ডাবল ইকুয়ালস টু, আমরা বলেছি সিঙ্গেল ইকুয়ালস টু মিন্স অ্যাসাইনমেন্ট, ডাবল ইকুয়ালস টু মিন্স কম্পারিজন। আমরা এখানে কি করছি? কম্পেয়ার করছি। a% একে 2 দিয়ে ভাগ করার পর রিমাইন্ডার ভ্যালুটা 0 কিনা, দ্যাট ইজ a% ইকুয়াল টু 0। সুতরাং ডাবল ইকুয়ালস টু লিখতে হবে অবশ্যই। যদি হয় তাহলে ইভেন, না হলে অড। ওকে, ঠিক আছে, অফ করে দাও। আচ্ছা, নেক্সট অলয়। অলয় শো করো। স্যার বলছে প্রোগ্রামটা আবার রান হচ্ছে না, বুঝতে পারছি না কেন। শো করো। স্যার এই যে শো হচ্ছে। স্যার এই দেখুন রান হচ্ছে না আমার। এখানে কি একটা এরর দেখাচ্ছে উইন মেন বলে, এখানে তো উইন মেন বলে তুমি কিছু দিইনি। দেখছি, দাঁড়া 1 মিনিট। স্যার বলছি আমি প্রোগ্রামটা আরেকবার করেছি, আমি দেখাতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, এররে কি দেখাচ্ছে? উইন মেন দেখাচ্ছে, সি প্রোগ্রাম ফাইল উইন মেন। 0 দিসনি তো নাকি? রিটার্ন 0 দিছেন না তো। ইন্ট মেন, এখানে ইন্ট মেন হবে, মেম হয়ে গেছে, MAIM হয়ে গেছে। লাইন নাম্বার 2 এখানে মেন করো, আর লাস্টে একদম লাস্টে 17 লাইনের পরে একটা এন্টার প্রেস করো। হ্যাঁ, এখানে লেখো রিটার্ন 0 বা রিটার্ন 1। সেমিকোলন। এবার রান করো। স্যার এসছে স্যার। করো এই ইভেন্ট। ওকে, ঠিক আছে, অফ করে দাও। দুটোই দেখবে, একবার ইভেন্ট দিয়ে টেস্ট করবে, একবার অড দিয়ে টেস্ট করবে। ওকে, ঠিক আছে, অল অফ করে দাও। আগমনী শো করো। ডিপ রেডি থাকবে। আগমনী শো করো। শো করছি। প্রিন্ট আর এফ এর মধ্যে গ্যাপ হবে না, একসাথে হবে। আবার ভিডিওটা অফ হয়ে গেল। আচ্ছা, রিটার্ন 0 পরে একটা সেমিকোলন হবে। ওকে, বাকি ঠিক আছে। ওকে, গুড, ঠিক আছে, অফ করে দাও। আচ্ছা, নেক্সট এবার দীপ শো করো। ইয়েস স্যার। এবার হয়েছে নাম % ইকুয়ালস টু 0, এটা নাম ইভেন। ওকে, গুড, ঠিক আছে। ওকে স্যার ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, নেক্সট অফ করে দাও। নেক্সট হচ্ছে মীনাক্ষী। মীনাক্ষী শো করো। মীনাক্ষী, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। একটু হেজি আছে, ফোকাসটা একটু ভালো করে করো। ভালো দেখতে পাচ্ছি না, কিন্তু মনে হচ্ছে ইফ n% ইকুয়াল টু 0 পরে একটা সেমিকোলন দিয়েছো, তাই না? হ্যাঁ, এই সেমিকোলনটা হবে না, সেমিকোলনটা হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইভেন নাম্বার এলস এর পরে আর কোনো কন্ডিশন হবে না। এলস আচ্ছা আচ্ছা দেন প্রিন্টএফ অড নাম্বার।
এলস এর পরে আমার ইম্পারসেন্ট টু ইকুয়াল টু 0 নট ইকুয়ালস টু 0 দিয়েছে, এটা হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এলস মানেই হচ্ছে কন্ডিশনের ফলস পার্ট। আমরা আগে দেখেছিলাম কন্ডিশনের ট্রু হলে একটা সাইড, ফলস হলে একটা সাইড, এই ফলস সাইডটা হচ্ছে এলস পার্ট। ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওটা কেটে দেবো। এলস এর কন্ডিশনটা কেটে দেবে, আর ইফ এর পরে যে সেমিকোলনটা বসিয়েছে সেটা হবে না। আচ্ছা ঠিক আছে। অফ করে দাও। হ্যাঁ, ঋত্বিকা শো করো। ঋত্বিকা নেক্সট রেডি থাকবে রোশন। হ্যাঁ স্যার। আমরা এখানে কম্পেয়ার করছি, তাহলে ডাবল ইকুয়ালস টু হবে নাম পার্সেন্ট টু ডাবল ইকুয়ালস টু 0, তাহলে পার্সেন্টেজ না ইভেন, বাকিটা ঠিক আছে। ওকে এটা সিঙ্গেল ইকুয়ালস টু কি হবে, ডাবল ইকুয়ালস টু। ওকে ওকে স্যার। অফ করে দাও। নেক্সট ঋত্বিকা হলো, রোশন শো করো। নেক্সট রমেশ রেডি থাকবে। ওকে গুড, ঠিক আছে, অফ করে দাও রোশন। নেক্সট রমেশ, যাদের হয়ে যাচ্ছে লোয়ার হ্যান্ড করে দাও। রমেশ শো করো। যাদের দেখানো হয়ে গেছে লোয়ার হ্যান্ড করে দাও। রমেশ, রমেশ n% টু ইকুয়াল টু 0, এখানে ডাবল ইকুয়ালস টু হবে দুটো জিনিস। প্রথম কথা n% কম্পেয়ার করছি বলে এখানে n% টু সিঙ্গেল ইকুয়ালস টু 0 নয়, ডাবল ইকুয়ালস টু 0 হবে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কন্ডিশনের পরে সেমিকোলন হবে না, ইফ এর পরে কোনো সেমিকোলন হবে না। n ইকুয়ালস টু ইভেন, n ইকুয়ালস টু ইভেন, না না n ইকুয়ালস টু ইভেন এরকম লেখা যাবে না, লিখতে হবে প্রিন্টএফ, সিম্পল লেখো প্রিন্টএফ ইভেন নাম্বার। আর এলস এর পরে কন্ডিশন দরকার নেই, n% টু নট ইকুয়ালস টু 0 এরকম কন্ডিশন কিছু দিতে হবে না। এলস সিম্পলি লিখবে এলস প্রিন্টএফ অড নাম্বার, n ইকুয়ালস টু ইভেন, n ইকুয়ালস টু অড এভাবে লেখা যাবে না, ঠিক আছে? ডাইরেক্টলি লিখবে প্রিন্টএফ ইভেন নাম্বার, প্রিন্টএফ অড নাম্বার। বোঝা গেছে রমেশ? হ্যালো রমেশ, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার বোঝা গেছে। ওকে আচ্ছা, আর কেউ? বাকিদের কি খবর? বাকিরা কি করতে পেরেছো? স্যার স্টপ করে দিচ্ছি। স্টপ করে দাও। ওকে হ্যাঁ, রিয়া শো করো। স্যার হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। আচ্ছা স্যার বলছি আমি হোয়াটসঅ্যাপ সেন্ড করে দিচ্ছি স্যার। হ্যাঁ করো। ওকে রিয়া ঠিক আছে। ওকে স্যার। স্যার আমারটা গেছে স্যার। হ্যাঁ ঠিক আছে। ইয়ে অর্ঘ্য, আর্য, হ্যাঁ স্যার। আর্য, আর্য, আর্য তোমারটাও ঠিক আছে, দুজনেরটাই ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। আর বাকিদের অনুপমা, অনুপমা শো করো। স্যার আমিও হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে কেউ একজন একটু যাদের বলেছি ঠিক আছে তাদের কেউ একজন শেয়ার করো তো একটু।
বাকিরা একটু দেখে নাও আমরা তাহলে প্রোগ্রামটা কি আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছ। আমরা কি করেছি, ফার্স্ট একটা ভ্যালু ইনপুট নেওয়া হয়েছে, যাদের হয়নি, যারা করেছো তাদের তো আমি দেখে দিয়েছি, যারা করতে পারছো না, লিখতে পারছো না, তাদের রেসপেক্টে বলছি। দেখো এখানে এন্টার দ্য ভ্যালু অফ নাম, এটা করলাম স্ক্যানে পার্সেন্টই, এবার অ্যাম্পারসন অফ নাম ইনপুট নেওয়া হলো। এবারে আমরা কন্ডিশনটা কি চেক করব, যে নাম্বারটা 2 দিয়ে ডিভিসিবল কি ডিভিসিবল না। যদি 2 দিয়ে ডিভিসিবল হয় তাহলে আমরা কি বলবো, নাম্বারটা ইভেন নাম্বার। সেটা করার, ডিভিসিবিলিটি চেক করার জন্য আমরা কি করেছি, আমরা জানি কি করতে হয়, যেটা দিয়ে 2 দিয়ে ডিভিসিবল তাই 2 দিয়ে ভাগ করছি, করে রিমাইন্ডারটা চেক করছি। রিমাইন্ডারটা ইকুয়াল টু 0 যদি হয়, ইকুয়ালিটি কম্প্যারিজনের জন্য সবসময় ডাবল ইকুয়ালস টু দিতে হবে, তাই নাম পার্সেন্ট টু ইকুয়ালস টু 0, ডাবল ইকুয়ালস টু 0 দেওয়া হয়েছে। এবার কন্ডিশনটা ট্রু হলে এটা কি হবে, নাম্বারটা ইভেন, যদি ফলস হয় তাহলে নাম্বারটা অড। যারা করতে পারোনি তারা ভালো করে দেখে নাও, দরকার হলে লিখে নাও। বলো, কোথাও কারো কোনো কনফিউশন থাকলে বলো। স্যার বলছি আমারটা আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলাম, আমি অর্পিতা ঠিক দাস। আছে, ঠিক আছে, ওকে। যাদের হয়েছে হোয়াটসঅ্যাপে সেন্ড করো, আমি দেখে নিচ্ছি। কিন্তু যাদের হয়নি, যারা করতে পারছো না, তারা এখান থেকে দেখে নাও। ওকে, আশা করি হয়ে গেছে সবার। অনুপমা, a% টু ডাবল ইকুয়ালস টু 0 পরে সেমিকোলন হবে না, এটা মনে রাখবে। আর ইফের যদি তুমি ব্র্যাকেট দাও, তাহলে ইফের ব্র্যাকেটটা এলস এর আগে শেষ করতে হবে। ইফের আন্ডারে যদি ব্র্যাকেট দাও, তাহলে ইফের ট্রু পার্টটা শুধু ব্র্যাকেটের মধ্যে যাবে। সেক্ষেত্রে প্রিন্টএফ এর আগে একটা ব্র্যাকেট হবে, ব্র্যাকেটটা ওপেন হবে, প্রিন্টএফ এর পরে ব্র্যাকেটটা ক্লোজ হবে। আদারওয়াইজ এটা সিঙ্গেল স্টেটমেন্ট, ব্র্যাকেট না দিলেও চলবে। বোঝা গেল? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা নয়ন, তুমি পার্সেন্ট ডি ইজ ইভেন, তারপরে পার্সেন্ট ডি ওখানে যে ভ্যালুটা আসবে সেটা লেখনি, কমা এ হবে। পার্সেন্ট ডি ইজ ইভেন, কোটেশন শেষ, কমা এ হবে। একইভাবে পার্সেন্ট ডি ইজ অড, কোটেশন শেষ, কমা এ হবে। স্যার কিন্তু আমার তো রান করছে পারফেক্টলি রান করছে, এটা একটা গার্বেজ ভ্যালু হিসেবে শো করছে। সেটা তুমি কি এটাকে রান করো, রান করে দেখো। আমি তোমাদের ছবি পাঠিয়েছো, তোমার ওখানে একটা গার্বেজ ভ্যালু হিসেবে দিচ্ছে। সেটা অ্যাক্সিডেন্টালি ঠিক ভ্যালু আসতে পারে, নাও আসতে পারে। সেই জন্য তোমাকে করতে হবে অবশ্যই পার্সেন্ট ডি ইজ ইভেন, কমা এ, তাহলে সবসময় একদম পারফেক্ট ভ্যালু আসবে। এখানে তো একটাই ভেরিয়েবল আছে, অ্যাক্সিডেন্টালি হয়তো চলে এসছে। বোঝা গেছে? হ্যালো নয়ন। ইয়েস স্যার। ওকে, দেখাবো স্যার? হ্যাঁ দেখাবো। কে নয়ন? হ্যাঁ। মানে আউটপুট শো করবে? হ্যাঁ। করো। আচ্ছা অর্পিতা, তোমার এখানে প্রিন্টএফ স্টেটমেন্ট গুলোর পরে সেমিকোলন দেবে, বাকি ঠিক আছে। ওকে। কেয়া ঠিক আছে? ওকে স্যার। নয়ন, ওয়েট স্যার, এক মিনিট। স্যার ভয়েড মেন দিলে রিটার্ন 0 দিতে হয় না? না, ভয়েড মেন দিলে রিটার্ন 0 দিতে হয় না, কিন্তু অনেক কম্পাইলার ভয়েড মেনে কাজ করবে না এখনকার দিনের কম্পাইলার। ঠিক আছে স্যার।
তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে যে কিভাবে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট লিখতে পারি। নেক্সট এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্ট। ওকে, তাহলে আমরা আবার একটু শেয়ার করছি। অরিজিৎ, রেকর্ডিংটা স্টার্ট করা করে আছে? হ্যাঁ স্যার, করাই আছে। মানে আমরা এই দুটো ইফ স্টেটমেন্ট দেখেছি। নেক্সট এবার যেটা দেখবো সেটা হচ্ছে এই দুটো দেখা হয়ে গেছে। এবার যেটা দেখবো সেটা হচ্ছে নেস্টেড ইফ। নেস্টেড ইফ মানে কিছুই না, যেটা আমরা আগে নেস্টেড ফ্লোচার্ট যেমন করেছি দেখেছি, যে একটা কন্ডিশন ট্রু হওয়ার পর আমরা যদি আবার একটা কন্ডিশন চেক করি, এক বা একাধিক কন্ডিশন চেক করতে পারি, সেটাকে বলা হচ্ছে কি নেস্টেড কন্ডিশন। তো এটা ইফ পার্টেও হতে পারে, ফলস পার্টেও হতে পারে, ইফ পার্টেও হতে পারে, ফলস পার্টেও হতে পারে। তো এখানে আমরা দেখেছি এইখানে যে সিনট্যাক্সটা দেখানো হয়েছে সেটা এলস পার্টে দেখানো হয়েছে, কিন্তু এটার কোনো মানে নেই যে এটার কোনো নির্দিষ্ট ফরম্যাটও নেই, মানে যে কোনো জায়গায় যে কোনো ভাবে যে কোনো রকম থাকতে পারে। এবং সেক্ষেত্রে নেস্টেড ইফ এর মধ্যেও শুধু ইফ থাকতে পারে বা ইফ এলস থাকতে পারে, বা তার মধ্যে আবার একটা নেস্টেড ইফ থাকতে পারে। তো এগুলোকে বলা হয় নেস্টেড ইফ স্টেটমেন্ট। আর এরকম কোনো রেস্ট্রিকশন নেই যে কতগুলো ইফ হতে পারে, যতগুলো খুশি ইফ স্টেটমেন্ট এখানে থাকতে পারে। তো আমরা এখানে একটা এক্সাম্পল রাখা হয়েছে, 3টে নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম বার করা। তাহলে এই লেফট সাইডটাতে আমরা ইনপুটটা নেওয়া হয়েছে, ইনপুট নিয়ে এবার এখানে কন্ডিশনটা চেক করা হচ্ছে। ফার্স্ট, ইফ num1 গ্রেটার দেন num2, আমরা করেছিলাম ইফ a গ্রেটার দেন b, সেরকম num1 গ্রেটার দেন num2 চেক করা হয়েছে। যদি কন্ডিশনটা ট্রু হয় তখন নেক্সট এই ইফ স্টেটমেন্টটা লেখা হয়েছে। এই ইফ স্টেটমেন্টের মধ্যে কি আছে, num1 গ্রেটার দেন num2 হলে পরে আমরা কি করেছিলাম, a গ্রেটার দেন b হলে আবার চেক করেছি a গ্রেটার দেন c কিনা। তাই ইফ num গ্রেটার দেন 1, num1 গ্রেটার দেন num2, এর আন্ডারে কি চেক করা হচ্ছে, ইফ num1 গ্রেটার দেন num3, num1টা num3 থেকেও বড় কি? যদি বড় হয় তাহলে num1, না হলে কি আমরা কি প্রিন্ট করি, c, দ্যাট ইজ num3, তাহলে সেক্ষেত্রে num3 প্রিন্ট হলো। একইভাবে এলস পার্টে যদি এটা ফলস হয়, ফলস হলে আমরা কি চেক করি, b গ্রেটার দেন c, তাহলে এখানে কি চেক করা হচ্ছে, সেরকম num2 গ্রেটার দেন num3। যদি এবার যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে num2 প্রিন্ট হবে, যদি না হয় তাহলে কোনটা প্রিন্ট হবে, num। আমরা দেখো এই ইফের আন্ডারে এই একটা ইফ স্টেটমেন্ট, আবার এর এলস পার্টে এই একটা ইফ স্টেটমেন্ট। তাহলে একটা ইফের মধ্যে আর একটা ইফ, দ্যাট ইজ এটা একটা এক্সাম্পল অফ নেস্টিং ইফ। বোঝা গেল কিনা বলো? স্যার বলছি এখানে একটা সিঙ্গেল লাইনে যদি লিখতে চাই তো ডবল লাইন দিয়ে লিখতে পারি এটা? না, ডবল লাইনে লিখতে পারো, অসুবিধা কিছু নেই। ডবল লাইনে বলছি না, মানে সিঙ্গেল লাইনে লিখতে গিয়ে আমি ওখানে num1 গ্রেটার দেন num2, তারপরে স্পেস দিয়ে ডবল লাইন, তারপরে আবার num1 গ্রেটার দেন num3, এটা লিখতে পারি? হ্যাঁ, লিখতেই পারো। ওকে স্যার। বোঝা গেছে? ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে আমরা কন্ডিশনাল স্টেটমেন্ট গুলো আমরা দেখলাম। এবার আমরা কয়েকটা সিচুয়েশন দেখব। আশা করি তোমরা এই নেস্টেড কন্ডিশনাল স্টেটমেন্টের প্রোগ্রাম গুলো করতে পারবে, অসুবিধা হবে না। তো আমরা এখানে একটু কয়েকটা সিচুয়েশন দেখি ইফ এর রেসপেক্টে। ধরো এরকম আছে x equals to 5, if x equals to 10, printf x else x, y, কত আউটপুট হবে? যদি কোনো এরর থাকে সেটাও বলতে পারো,
যদি এরর হয় তাহলে এরর বলবে, আর যদি করেসপন্ডিং ট্রু ফলস কোনটা কেন হবে সেটা বলতে হবে। আউটপুট যদি আসে কি আউটপুট আসবে সেটা বলতে পারো, কেন বলতে হবে। বলো। স্যার এখানে তো 5 তো 10-এর সমান নয়, তাহলে এটা ফলস হবে, কিন্তু ওয়াইটা কি করে এলো এটা তো বুঝলাম না। হ্যাঁ বুঝলাম না, আরেকবার কি বললে? 5 ইকুয়ালস টু 10, এটা তো ফলস। হ্যাঁ এটা তো ফলস, তাহলে হ্যাঁ তো সেকেন্ড পার্টটা কাজ করবে, মানে যেটা ওয়াই আছে, কিন্তু ওয়াই তো এখানে কিছুই নেই, এক্সই দুটো আছে। কিন্তু এখানে 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 আউটপুট আছে এক্স, না ওয়াই তো জাস্ট এটা প্রিন্ট হবে। ওকে, তাহলে একজন বললে যে ওয়াই হওয়া উচিত, বাকিদের কি মনে হচ্ছে? স্যার মনে হচ্ছে এক্স প্রিন্ট হচ্ছে। এক্স প্রিন্ট হবে, ওকে। আর বাকিরা? স্যার মনে হচ্ছে এটা মানে পুরোটাই ভুল আছে, x ইকুয়াল টু 5 আর if एरर x आएगा सर। 10, এটা তো পসিবল না। পসিবল নাকি? এক্স ইকুয়ালস টু 5 এক্স ইকুয়ালস টু 10 চেক করা হচ্ছে, সেটা তো মানে ভুল হতেই পারে, মানে ভুল মানে কন্ডিশনটা ফলস হতে পারে। তাতে তো তার সঙ্গে তো মানে এররের কোনো সম্পর্ক নেই, বা লেখা ভুল হয়েছে তার তো কোনো ব্যাপার নয়। এখানে যেটা মেনলি যে বক্তব্যটা এখানে আছে সেটা হচ্ছে, সবার আগে তোমাদের এগুলো খেয়াল করতে হবে, সি প্রোগ্রামিং এ যখন যদি আউটপুট বার করতে হলে খুব ভালো করে তোমাদের জিনিসগুলো দেখতে হবে। सर वाई प्रिंट होते हैं। আচ্ছা দেখা যাক একটু কি হবে। সবার আগে জিনিসটা দেখো, এখানে কি আছে? সিঙ্গেল ইকুয়ালস টু। আমরা কি বলেছি কি দেওয়া উচিত? ডাবল ইকুয়াল। তাহলে সবার আগে যেটা বক্তব্য সেটা হচ্ছে আমাদের এখানে লেখা উচিত ছিল, আমরা যে ইফ এর ভেতরে আমরা একটা কন্ডিশন চেক করছি, যেটা তোমরা বলছো এক্স এর ভ্যালু 5 আছে, কিন্তু এখানে চেক হচ্ছে 10, সেই জন্য ওয়াই আসা উচিত। কিন্তু এখানে ডাবল ইকুয়ালস টু যে থাকলে, এখানে যদি এটা ডাবল ইকুয়ালস টু থাকতো তাহলে অবশ্যই অ্যান্সার হতো ওয়াই, কিন্তু এখানে কিন্তু সিঙ্গেল ইকুয়ালস টু আছে, ডাবল ইকুয়ালস টু নেই। সেই জন্য এখানে 5 ইকুয়াল টু 10 কিনা এই কম্প্যারিজন হচ্ছে না। কি হচ্ছে? আমরা বলেছি যেখানেই থাকুক না কেন, সিঙ্গেল ইকুয়ালস টু মিন্স অ্যাসাইনমেন্ট, ডাবল ইকুয়ালস টু মিন্স কম্প্যারিজন। তাহলে সিঙ্গেল ইকুয়ালস টু মিন্স যেহেতু অ্যাসাইনমেন্ট, তাহলে এখানে এক্স ইকুয়ালস টু 10 মানে এক্স এর মধ্যে কত অ্যাসাইন হলো? 10 অ্যাসাইন হলো। এবং এই স্টেটমেন্টটা এখন দাঁড়িয়ে গেল ইফ 10, এবং ইফ 10 তার মানে 10, এবারে এক্স এর মধ্যে 10 স্টোর করলো এবং এই স্টেটমেন্টটা রিটার্নও করবে 10। তাহলে আলটিমেট ইফ স্টেটমেন্টটা কি দাঁড়ালো? ইফ 10। তাহলে 10 একটা নন জিরো ভ্যালু, আমরা জানি যে কোনো নন জিরো ভ্যালু হচ্ছে সি তে কি ট্রিট হয়? অ্যাজ এ ট্রু। তাহলে ইফ 10 মানে হচ্ছে ইফ ট্রু, তাহলে ট্রু যদি হয় কোন পার্টটা এক্সিকিউট করবে? এক্স, তাই আউটপুট আসবে এক্স। বোঝা গেল কিনা বলো? নট ওয়াই। অ্যাপারেন্টলি আমাদের অনেকের মনে হতে পারে যে সিঙ্গেল ইকুয়ালস টু এখানে থাকা উচিত ডাবল ইকুয়ালস টু, তাহলে এরর হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু এরর হবে না। আমরা যে কোনো জায়গাতেই সিঙ্গেল ইকুয়ালস টু বা ডাবল ইকুয়ালস টু লিখতে পারি। আমরা লিখেছি ইফ এক্সপ্রেশন, তো এক্স ইকুয়ালস টু 10 ইজ এ ভ্যালিড এক্সপ্রেশন, আমরা লিখতেই পারি, নো প্রবলেম। কিন্তু আউটপুটটা আমার এখানে আসবে হচ্ছে কত? এক্স। বোঝা গেল? না বুঝতে পারলে বলবে। হ্যালো, ওকে। তাহলে দেখি কতটা বোঝা গেল। আমরা তাহলে আমরা এটার এগুলো লিখে রাখবে, খাতাতে লিখে রাখবে। আমি এখানে বোর্ড ওয়ার্ক যা করছি খাতায় লিখে রাখবে। এটা লিখে তাহলে আউটপুট হিসাবে তাহলে লিখে রাখো, আউটপুটটা কি হবে? ওয়াই। ওকে, ওকে স্যার। আচ্ছা নেক্সট। এবার আমরা আরেকটা চেঞ্জ করছি।
এক্স ইকুয়ালস টু 0 লিখলাম, চেক করছি কি ইফ এক্স ইকুয়ালস টু 0 প্রিন্টএফ এক্স এলস প্রিন্টএফ ওয়াই। তাহলে এবার আউটপুট কত হবে বলো? এবার ওয়াই হবে। এবার ওয়াই হবে, এক্স্যাক্টলি এবার ওয়াই স্যার, ওয়াই হবে। এখানের ভ্যালুটার সঙ্গে যখনই আমরা কম্পেয়ার করছি তখনই বেসিক্যালি এই এক্স এর ভ্যালুটা কি আছে, ইমম্যাটেরিয়াল। এখানে এক্স ইকুয়ালস টু 0 মানে আবার কি দাঁড়ালো, ইফ 0। ইফ 0 মানে ফলস, ফলস হলে কোন পার্টটা এক্সিকিউট করবে, এলস পার্টটা। তাহলে আমাদের আউটপুট কত হবে, ওয়াই। স্যার এটা বুঝলাম না। এখানে আমরা কি করেছি, এখানেও এক্স এ সিঙ্গেল ইকুয়ালস টু আছে না ডাবল ইকুয়ালস টু আছে? স্যার সিঙ্গেল। সিঙ্গেল ইকুয়ালস টু, সিঙ্গেল ইকুয়ালস টু মিন্স অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট মানে কি, এক্স এর মধ্যে 0 স্টোর হবে। তাহলে এক্স এর মধ্যে যখন 0 স্টোর হবে, ইফ স্টেটমেন্টটা কনভার্টেড হয়ে যাবে ইফ 0। ইয়েস স্যার। তাহলে ইফ 0 মানে কি, ট্রু না ফলস? আমরা কি বলেছি, সি তে 0 মানে ফলস, আর নন জিরো ভ্যালু মানে ট্রু, তাই তো? ইয়েস স্যার। তাহলে ইফ 0 যদি হয় তাহলে ইফ 0 মানে ফলস, তাহলে ফলস হলে কোন পার্টটা এক্সিকিউট করবে, এলস পার্টটা। এলস পার্টটা। তাহলে আউটপুট ওয়াই। বোঝা গেছে এবার? ইয়েস স্যার। ওকে ফাইন, ক্লিয়ার? এটুকুনি লিখে নাও। ওকে, আচ্ছা, আবার আমরা একটা চেঞ্জ করছি। বলো এবার 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 আউটপুট কি আসবে? স্যার এক্স আসবে। স্যার এক্স আएगा। স্যার ইফ এর পর কন্ডিশনের পর এই সেমিকোলন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে কি এরর দেবে? ইয়েস স্যার। না, এক্ষেত্রে কিন্তু এরর দেবে না। এটা ট্রিটেড হবে এরকম ভাবে, স্টেটমেন্টটা ট্রিটেড হবে এরকম, ইফ এক্স ইকুয়াল টু 5 দেন দিস, দ্যাট মিনস ডু নাথিং। তাহলে এখানে আউটপুটটা কি পাবে, এখানে কন্ডিশন যাই থাকুক, এক্স ইকুয়ালস টু 5 থাকুক 6 থাকুক, মানে কন্ডিশন ট্রু হোক বা ফলস হোক, তাহলে আলটিমেট ডু নাথিং, তাহলে কিছুই এক্সিকিউটেড হলো না। আর এক্স আর ওয়াই তাহলে কি হয়ে যাচ্ছে, আউট অফ স্কোপ অফ ইফ। তাহলে সেক্ষেত্রে আমরা আউটপুট কত পাবো, এক্স ওয়াই। স্যার বুঝলাম না। ওকে ফাইন, কি আছে প্রথমে, এক্স ইকুয়ালস টু 5 আছে, ঠিক আছে। এরপরে লেখা হচ্ছে ইফ ডাবল এক্স ইকুয়ালস টু এক্স ডাবল ইকুয়ালস টু 5। এটা একটা কন্ডিশনাল স্টেটমেন্ট। এবার এটাকে ভ্যালিড ফর্মেও লেখা হয়েছে, কিন্তু সমস্যা হয়ে গেছে, আমরা এরপরে একটা সেমিকোলন রেখেছি। যেহেতু সেমিকোলন রেখেছি, তার মানে এই ইফ স্টেটমেন্টটা এখন কনভার্টেড হয়ে গেল এরকম, ইফ এক্স ইকুয়াল টু 5 দেন সেমিকোলন মানে হচ্ছে দেন উইদিন ব্রেস সেমিকোলন, মানে ইফের ট্রু পার্টটা হচ্ছে এটা, এবং এর কোনো এলস পার্ট নেই। তাহলে এখানে ইফটা এখানে শেষ হয়ে গেল। তাহলে যেহেতু এলসটা শেষ হয়ে গেল, তাহলে এবার এই এক্সটা কি হয়ে গেল, তাহলে আর ইফের আন্ডারে থাকলো না, ইফের বাইরে চলে গেল। তাহলে নর্মাল ইফের কন্ডিশন ট্রু বা ফলস এর জন্য কিছু এফেক্ট করলো না, মানে ট্রু হলে পারে সেমিকোলনটা এক্সিকিউট করবে, ফলস হলে সেমিকোলনটা এক্সিকিউট করবে না। কিন্তু এই প্রিন্টএফ এক্স এই স্টেটমেন্টটা কি ইফের আন্ডারে থাকলো, আর থাকলো না, কারণ ইফটা তো এখানে শেষ হয়ে গেছে। এরপরে তুমি প্রিন্টএফ এক্স পাচ্ছ, তাহলে প্রিন্টএফ এক্সটা সবসময় এক্সিকিউটেড হবে, প্রিন্টএফ ওয়াইটা সবসময় এক্সিকিউটেড হবে। তাহলে তুমি আউটপুট কি পাবে, এক্স এর পাশে ওয়াই। বুঝলাম স্যার। বোঝা গেছে? বাকিরা? ইয়েস স্যার, বোঝা হ্যাঁ স্যার বোঝা গেছে। জাস্ট তুমি এটাকে এইরকম ভাবে ভাবছো আর কি। এই
তাই না? ওকে, আচ্ছা, আমরা এবার আরেকটা চেঞ্জ করছি, এখানে এলস লিখলাম। এবার বলো তো কি হবে আউটপুট? যা আমি করাচ্ছি এক্সট্রা গুলো এখানে, যেখানে ওই যেগুলো করাচ্ছি এগুলো সব খাতায় লিখে রাখবে, নিজের ভবিষ্যতে নিজেকে এটাকে বারবার দেখবে, তাহলে পরে জিনিসগুলো কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। सर एक्स प्रिंट होगा। এক্স প্রিন্ট হবে, তাই তো? ওকে, বাকিদের কি মনে হচ্ছে? আর কোনো ওপিনিয়ন? এক্সি প্রিন্ট হবে। এক্সই প্রিন্ট হবে, ওকে। দেখো আমি বলি, তাহলে ইফ এক্স ইকুয়াল টু 5 সেমিকোলন, মানে এখনো এই জিনিসটা একই রকম থাকলো, তাই তো? তাহলে যদি একই রকম থাকে তাহলে ইফটা এখানেই শেষ হয়ে গেল। এরপরে প্রিন্ট এফ এক্স, এক্স প্রিন্ট হওয়ার কথা, এক্স প্রিন্ট হবে, কিন্তু এরপরে কি পাচ্ছে? এলস। এলস কি উইদাউট ইফ কি এলস সম্ভব? কোন এলস স্টেটমেন্ট কি আমরা উইদাউট ইফ লিখেছি? ইফের সাথে এলস থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু উইদাউট ইফ এলস কিন্তু পসিবল নয়। যেহেতু উইদাউট ইফ এলস পসিবল নয়, সুতরাং এই স্টেটমেন্টটা একটা ইনভ্যালিড স্টেটমেন্ট, সুতরাং ইট শোজ অ্যান এরর। বোঝা গেল কিনা বলো? না স্যার, আরেকবার বুঝিয়ে দিন স্যার। আমরা কি লিখেছি? ইফ এক্স ডাবল ইকুয়ালস টু 5 তারপরে সেমিকোলন। আগের বারই আমরা আগের এক্সাম্পলটা দিয়ে দেখেছি এখানে সেমিকোলন লিখলে কি হয়, সেক্ষেত্রে কোনো এরর হয় না, কিন্তু কি হয়, ওই সেমিকোলনটা একটা ইফের ট্রু পার্ট হিসাবে ট্রিট হয়। তাহলে ইফ এক্স ইকুয়ালস টু 5 সেমিকোলন, ওখানে ইফের ট্রু পার্টটা শেষ হয়ে গেল। তাহলে ইফের কাজটা, ইফের স্কোপটা এই লাইনেই শেষ। তাহলে নেক্সট লাইনে প্রিন্ট এফ এক্সটা আমরা আগের বারই দেখেছি যে কি হয়ে যাচ্ছে, আউট অফ স্কোপ অফ ইফ। এবং সেক্ষেত্রে দুটো প্রিন্ট এফ ছিল, প্রিন্ট এফ এক্স প্রিন্ট এফ ওয়াই, কোনো অসুবিধা হয়নি, এক্স আর ওয়াই প্রিন্ট হয়েছে। কিন্তু এখানে প্রিন্ট এফ এক্স এর পরে এলস আছে, যেহেতু এলস আছে তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এলসটা আউট অফ স্কোপ অফ ইফ হয়ে যাচ্ছে। তাহলে আউট অফ স্কোপ অফ ইফে যেহেতু এলস আছে, সুতরাং সেই এলসটা পসিবল না, কারণ আমরা জানি এলস থাকতে গেলে ইফ থাকতেই হবে, ইফের সাথে এলস আসে। উইদাউট ইফ এলস আমরা লিখতে পারি না। তাহলে যেহেতু উইদাউট ইফ এখানে এলস হয়ে গেল, সেই জন্য এই এলস স্টেটমেন্টের জন্য এখানে কি শো করবে? এরর শো করবে, মেসেজ আসবে ইফ উইদাউট এলস উইদাউট ইফ। বোঝা গেছে? স্যার এটা রান করালে কি ভ্যালু কিছু আসবে? এরর হবে তো, এরর হবে, কিছুই প্রিন্ট হবে না, এরর হবে। রান করো তো। আমি স্যার সেটাই ভাবছি, এখানে ইফ এর পরে সেমিকোলন দিলে তো এরর দেবে। হ্যাঁ এরর দেবে, কিন্তু জিনিসটা বুঝতে হবে, যদি এলস থাকে তাহলে এরর দেবে, আগেরটাতেও কিন্তু সেমিকোলন আছে, তাহলে কিন্তু এরর দেবে। বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ স্যার। আগেরটাতে সেমিকোলন থাকা সত্ত্বেও এরর দেয়নি, কিন্তু এটাতে কিন্তু সেমিকোলন আছে বলে এরর দিচ্ছে। জেনারেলি মোস্ট অফ দ্য কেসে আমরা ওখানে সেমিকোলন দেবো না, কখনো কখনো দেবো, ভবিষ্যতে যখন আমরা অনেক বেটার প্রোগ্রামিং শিখে যাবো তখন ওখানে সেমিকোলন ইউজ করে ব্যাপারটাকে কাজে লাগাবো, সেটা ডিফারেন্ট ইস্যু। কিন্তু জিনিসটা আমাদের মনে রাখতে হবে, ইফের পরে যে কন্ডিশন যেখানে সেমিকোলন থাকতে পারে সেটা সিনট্যাক্টিক্যাল এররের পার্ট নয়, কিন্তু এররটা তখনই দেবে যদি এর সাথে এলস পার্টটা থাকে, কারণ এই এলসটা উইদাউট ইফ হয়ে যাচ্ছে। কিভাবে কন্ট্রোলটা কাজ করে সেই জিনিসটা তোমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, তাহলেই তোমরা এই অ্যান্সার গুলো দিতে পারো। বুঝতে পেরেছো? ইয়েস স্যার, বুঝেছি। মানে কেন এক্ষেত্রে এরর দেবে, কেন প্রথম ক্ষেত্রে এরর দেবে না, উইদাউট এলসটা না লিখলে কেন এরর দেবে না, সেটা বোঝা গেছে তো?
হ্যাঁ স্যার। ওকে, ফাইন। তো এইভাবে আমরা ইফের ইফ স্টেটমেন্ট গুলো যখন লিখবো, আমরা জেনারেলি যখন আমরা আপাতত যে প্রোগ্রামগুলো লিখবো সেই প্রোগ্রামগুলো যখন লিখবো তখন অবশ্যই এখানে সেমিকোলন থাকবে না, আর ইকুয়ালস টু মানে ডাবল ইকুয়ালস টু দেব। এগুলো না লিখলে কি হতে পারে সেগুলো আমরা এখানে ডিসকাস করলাম। ঠিক আছে, তাহলে এইগুলোর উপর বেস করে, এইগুলোকে মাথায় রেখে, দাদা বেস করে না বলে মাথায় রেখে আমরা প্রোগ্রামগুলো লিখবো। যতগুলো কন্ডিশনাল স্টেটমেন্ট দিয়ে যত প্রোগ্রাম তোমরা করেছো এবং নেস্টেড ইফ ইউজ করে, আশা করি সমস্ত প্রোগ্রামই তোমাদের করতে কোনো অসুবিধা হবে না। সুতরাং সমস্ত প্রোগ্রামগুলো তোমরা হোম টাস্ক হিসাবে থাকলো করে ফেলবে। ওকে স্যার। ওকে, বলো, কারোর কোনো বক্তব্য থাকলে বলো। আচ্ছা, তার আগে একটুখানি তোমরা মিউট থাকো, আগে আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। সবাই একটু মিউট থাকো, আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, তারপরে যদি কোনো বক্তব্য থাকে আমি বলছি। হুম হুম, বলো এবার। এই পর্যন্ত যদি কারোর কোনো বক্তব্য থাকে বলতে পারো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস এখানেই শেষ করছি। সমস্ত কন্ডিশনাল স্টেটমেন্ট যেগুলো আমরা ফ্লোচার্ট করেছি সেগুলো আমাদের হোম টাস্ক হিসাবে থাকলো, তোমরা এগুলো সব করে ফেলবে। ওকে ওকে, বাই এভরিবডি। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার বলছি, ধরুন আমি কোনো কোড ব্লকে কোনো একটা প্রোগ্রাম লিখছি, প্রোগ্রামটা আমার বাই চান্স মানে মাঝখানে কোনো এরর আসলো, ওটা রান করানোর পর আমি বুঝতে পারলাম, কিন্তু তারপরে যদি এররটাকে আমি যদি মানে কারেক্ট করি, তখন আর বিল্ড এন্ড রানের অপশনটা আর আসছে না, বা কোনো রান শুধু রানের অপশনটাও আসছে না, এরকম কেন হচ্ছে? এটা তো হওয়ার কথা না সবসময়। তুমি আমার সম্ভবত তোমার কন্ট্রোলটা ওই এরর উইন্ডোতে চলে যাচ্ছে, যার জন্য পাচ্ছ না। তুমি ওই ওই মেন উইন্ডো যেখানে কোডটা লেখা আছে সেই জায়গাটা ক্লিক করবে, দেখবে আবার এটা অপশনটা চলে আসবে। না না, এটা স্যার এটা অল টাইম হচ্ছে না, এটা মাঝে সাঝে হচ্ছে। হ্যাঁ, মাঝে সাঝে হচ্ছে বলে মানে কোথাও তোমার হাত লেগে বা ক্লিক হয়ে ওইখানে কন্ট্রোলটা চলে যাচ্ছে, নাহলে ওখানে কন্ট্রোল যায় না। ঠিক আছে, যেহেতু কন্ট্রোলটা অন্য জায়গায় চলে যাচ্ছে সেই জন্য এই অপশনটা আসছে না। বা এরকম হচ্ছে হয়তো প্রোগ্রামটা টার্মিনেট করছে না, একটা এরর কোন একটা এমন একটা কিছু হয়ে গেছে যেটা হচ্ছে টার্মিনেট করছে না, সেক্ষেত্রেও আসবে না। না, এররটা তো যদি থাকে তাহলে তো রান হবে না, তো প্রোগ্রামটা রানের আমার অপশনটাই আসছে না তো। হ্যাঁ, সেক্ষেত্রে তো সেটা ঠিকই। তোমার তার মানে কন্ট্রোলটা ওখানে চলে যাচ্ছে, ওই এরর উইন্ডোতে কন্ট্রোলটা চলে যাচ্ছে, সেই জন্য রান অপশনটা পাচ্ছে না স্যার, এরর থাকলে তো প্রোগ্রামটা রান হবে না, কিন্তু আমার রান করার অপশনটা তো আসবে। না না, সেটা নাই আসতে পারে। কম্পাইল সাকসেসফুল না হলে পারে এরর রান অপশন নাই আসতে পারে। না ধরুন নতুন নতুন করে কোনো একটা, তারপরে মানে অ্যাপটা মানে অ্যাপ্লিকেশনটা অফ করে অন করে আবার যদি অন করি তখন আবার ঠিক হচ্ছে। তখন তো দুটো জিনিস হতে পারে, একটা হচ্ছে পারে ইনস্টলেশনে গন্ডগোল আছে, সেটা হতে পারে, আর তা না হলে পারে কন্ট্রোলটা অন্য জায়গায় চলে যাচ্ছে, সেটা হতে পারে। না দেখলে বলা সম্ভব। তুমি এখন শেয়ার করতে পারবে, স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবে? স্যার এখন তো অ্যাপ্লিকেশনটা খোলা আছে, কিন্তু এখন তো কোনো প্রবলেম হচ্ছে না। ও, মানে এটা মাঝে সাঝে হচ্ছে, মানে ধরুন অনেকক্ষণ ধরে করলাম তারপর অটোমেটিক এই প্রবলেমটা হয়ে যাচ্ছে। না দেখলে তো বলতে পারবো না কি সমস্যা হয়েছে। বা ধরুন নতুন করে খুললাম আমি, মানে নতুন মানে তখন তো আবার ফ্রেশ করে হচ্ছে, সেক্ষেত্রে না নতুন করে কোনো ধরুন প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রামটা মানে একটু লেন্দি প্রোগ্রাম, মাঝখানে হচ্ছে অনেক জায়গায় মানে 3-4 লাইন একটু ভুল এসছে, সে 3-4 লাইন যদি আমি মানে ইয়ে করছি মানে রেকটিফাই করছি যখন, তারপরেও আমি সঙ্গে সঙ্গে দেখি বিল্ড এন্ড রানের অপশন উড়ে যাচ্ছে, মানে ওই জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে থাকছে পুরো। তাহলে কিছু সমস্যা আছে হয়তো, না দেখলে তো বলা সম্ভব না, তার কিছু সমস্যা আছে, না হলে এরকম হওয়ার কথা না। আমাকে দেখে যদি কখনো সমস্যা হয় দেখি অবশ্যই, ওইভাবে তুমি তো বলছো সবসময় আসছে না, সবসময় না হলে দেখানো মুশকিল, খুব রেয়ার হচ্ছে এটা। ওই তাহলে ইগনোর করো। আর যা খুব রেয়ার যদি হয় তাহলে পরে ওই যদি প্রথমে যেটা বললাম একটা ট্রাই করবে যে উইন্ডোটা কোড উইন্ডোটার মধ্যে একবার ক্লিক করার চেষ্টা করবে, বা ট্যাব মোবাইল থেকে হলে ট্যাব করার। কম্পিউটারে করছো না মোবাইলে করছো? স্যার কম্পিউটারে করছি। তাহলে ওই ইয়ের উইন্ডোটাতে ক্লিক করবে একবার,
ওই কোড উইন্ডোটাতে একবার ক্লিক করবে, দেখবে অপশনটা পাচ্ছ কিনা। যদি যদি না পাও তাহলে পরে ইনস্টলেশনে গন্ডগোল আছে, সেক্ষেত্রে কোড উইন্ডো বলতে ফাইলে গিয়ে দেখবো কোড ফাইল না, উইন্ডোটা? কোড উইন্ডো মানে হচ্ছে তুমি যে তোমার তো যখন তুমি কম্পাইল করছো, কম্পাইল করার পর নিচে একটা উইন্ডোর মধ্যে এরর গুলো দেখায় না, হ্যাঁ হ্যাঁ তাহলে সেটা একটা উইন্ডো, আর যেখানে হ্যাঁ কোডটা আছে সেটা আর একটা উইন্ডো। হ্যাঁ হ্যাঁ। কোডটা যে উইন্ডোর মধ্যে আছে সেই উইন্ডোতে ক্লিক করতে হবে। স্যার আমি তো রানেরই দেখুন, আমি আবার স্ক্রিনটা শেয়ার করছি। রানের কথা বলছি না, করো, শেয়ার করো। তো এই যে যে উইন্ডোটা আছে, হ্যাঁ এটা এখন পারফেক্ট আছে। এখন মানে যখন প্রবলেমটা হচ্ছে তখন এই যে এইটুখানি জায়গাটা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছি। তোমার এই যে নিচের দিকে একটা উইন্ডো আছে না, এই উইন্ডোটা, হ্যাঁ এই উইন্ডোতে কন্ট্রোলটা চলে আসছে কোনোভাবে, সেই আচ্ছা জন্য আচ্ছা। ওখানে হচ্ছে। তুমি তখন এই 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 যেখানটা কোডটা আছে সেই উইন্ডোটার মধ্যে ক্লিক করবে একবার, ওকে স্যার, করে দেখবে, আশা করি তখন এসে যাবে। ওকে স্যার। ঠিক আছে, ও আর তাও যদি না আসে তাহলে বুঝবে, তাহলে 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 মানে কোডিং এর মানে কোড ব্লকের মধ্যে কোথাও গন্ডগোল আছে, মানে একটার মধ্যে কোথাও গন্ডগোল আছে। ঠিক আছে, তুই এক কাজ করিস, ওটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে আনইনস্টল করে, হ্যাঁ যদি যদি ওরকম প্রবলেম থাকে তখন আনইনস্টল করে ইনস্টল করে নেন। ঠিক আছে, ওকে, তাহলে আমরা রাখছি। হ্যাঁ, হ্যাপি দিওয়ালি, সবাই ভালো থেকো।